দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদের সবাইকে সুস্বাগতম। খালিদের গল্পকুটিরের এপিসোড 10 এ আজ আপনারা শুনবেন প্রয়াত প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প 'সংসার'। বাংলা সাহিত্যের এরকম ছোট, ছোট অসাধারণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গল্পগুলো ভালো লাগলে লাইক করতে পারেন, আপনার বন্ধু-বান্ধব অথবা প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারেন। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প 'সংসার'। মজিদের বয়স 4.5 বছর। এই বয়সেই সে তার বাবার প্রতিভার একজন মুগ্ধ সমজদার। আজ তার মুগ্ধতা আকাশ স্পর্শ করেছে, কারণ তার বাবা কুদ্দুস মিয়া তাকে একটা ইঁদুর ধরে দিয়েছে। শুধু ধরেই দেয়নি, লাল সুতা দিয়ে ইঁদুরের লেজ বাঁধা। সুতা ছেড়ে দিলে ইঁদুর কুটকুট করে হাঁটতে থাকে। সুতা টেনে ইঁদুর কাছে আনা যায়। মজিদ তার 4.5 বছরের ক্ষুদ্র জীবনে অনেক বিস্ময়কর জিনিস তার বাবার কাছ থেকে উপহার পেয়েছে। এমন বিস্ময়কর কিছু পায়নি। ইঁদুরের সুতা ধরে তার আনন্দে প্রায় কান্না পেয়ে গেল। কুদ্দুস মিয়া পুত্রের আনন্দ কিছুক্ষণ দেখল, তারপর উদাস ভঙ্গিতে একটা বিড়ি ধরালো। 3টি মাত্র বিড়ি আজ তার সারা দিনের সম্বল। দিন সবে শুরু হয়েছে, এর মধ্যে একটা অকারণে খরচ করে ফেলা নিতান্তই বেকুবি। তারপরেও কুদ্দুস মিয়া বেকুবিটা করল, কারণ ছেলের আনন্দিত মুখ দেখে তার মনটা উদাস হয়েছে। মন উদাস হলে বিড়ি সিগারেট টানতে ইচ্ছে করে। মজিদ বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, ইঁদুর কামড় দেয়? কুদ্দুস মিয়া না সূচক মাথা নাড়ল। ছেলের সঙ্গে সে কথাবার্তা খুব কম বলে। ছেলে মেয়েদের সঙ্গে কথা কম বলাই নিয়ম। বেশি কথা বললে প্রশ্রয় দেওয়া হয়। প্রশ্রয় দেওয়া ঠিক না। প্রশ্রয় পেলে ভয় ভক্তি কমে যায়। কুদ্দুস মিয়ার ধারণা, ছেলে মেয়ে মানুষ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো তাদের দিকে একেবারেই নজর না দেয়া, অকারণে কথা না বলা। কিছুতেই যেন বাবার ভালোবাসার প্রকাশ এরা টের না পায়। ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়, ভালোবাসা গোপন রাখার জিনিস। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। এই যে মজিদ ইঁদুর নিয়ে খেলছে, খেলাটা দেখতে তার ভালো লাগছে। সে ভালো লাগা পুত্রের টের পাওয়া খুবই ভুল হবে। কাজেই সে আকাশের দিকে তাকিয়ে বিড়ি টানতে লাগল। তার এই ঘর থেকে আকাশ দেখা যায়, এটাও এক আনন্দের কথা। তবে এটাকে ঘর বলা ঠিক হচ্ছে না, পাইপ ঘর বলা যায়। 1 মাসের উপর হলো তারা উঠে এসেছে সুয়ারেজ পাইপে। শুরুতে কুদ্দুসের কঠিন আপত্তি ছিল, পাইপের ভেতর মানুষ থাকে। রাতে ঘুমের মধ্যে পাইপ গড়াতে শুরু করলো তখন। তার ইচ্ছা ছিল মনোয়ারার সঙ্গে সে একটা কঠিন ঝগড়া করে। শেষ পর্যন্ত ঝগড়াটা করল না। মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করে ফায়দা কি? এরা যুক্তি বোঝে না। আল্লাহ পাক যুক্তি বোঝার ক্ষমতা এদের দেন নাই। তাছাড়া মনোয়ারা সংসারের জন্য খেটে মরছে। তার সামান্য কথা শুনলে সে খুশি হয় হোক। মানুষকে খুশি করার মধ্যেও সোয়াব আছে। মিরপুর ইলেকট্রিক সাব অফিসের মাঠে জমা করে রাখা গোটা 15 পাইপের মধ্যে একটাই তারা দখল নিয়েছে। পাইপগুলো দূর থেকে যত ছোট মনে হয়, আসলে তত ছোট না। ঝড় বৃষ্টির সময় বড়ই আরাম। বৃষ্টির একটা ফোঁটাও ভেতরে আসে না। পাইপের 2 মাথা পলিথিন দিয়ে ঢেকে দিলেই হলো। সবচেয়ে বড় সুবিধা, মশার যন্ত্রণা নেই। প্রথম 2 রাত ঘুমাতে একটু কষ্ট হয়েছিল, দম বন্ধ বন্ধ লাগছিল। মনোয়ারাকে সে একটা সময় বলেই ফেলল, বউ, ও বউ, মনে হইতেছে কবরের ভিতর শুইয়া আছি, পান কেড়ে নেকে রাইসা সোয়াল জবাব শুরু করব। মনোয়ারা জবাব দেয়নি। স্বামীর অধিকাংশ কথার সে কোনো জবাব দেয় না। এটা এক ধরনের বেয়াদবি। রোজ হাসরে মনোয়ারা এই বেয়াদবির কারণে বিপদে পড়বে।
কুদ্দুস ঠিক করে রেখেছে সুযোগ সুবিধা মতো বিষয়টা সে স্ত্রীকে বুঝিয়ে বলবে। সেরকম সুযোগ সুবিধা হচ্ছে না। মনোয়ারার মেজাজ খুবই খারাপ যাচ্ছে। মনোয়ারা কোনো জবাব না দিলেও মজিদ উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করে, মানকের নেকের কে বাপজান? কুদ্দুস পুত্রের কৌতূহলে আনন্দিত হয়। মানকের নেকের সোয়াল জবাব বিশদভাবে বলতে যায়। এরা হইল আল্লাহ পাকের দুই ফেরেশতা। এরা আইসা প্রথমে বলে তোমার রবকে, তারপরে বলে কে তোমার রসুল, তারপরে বলে। মনোয়ারা চেঁচিয়ে বলে, চুপ কইরা ঘুম যান, ঠিক করেন না। এটাও আদবের বরখেলাপ। স্বামীকে ধমক? স্বামী বড়ই আদরের জিনিস, তারে ধমক দেয়া যায় না। এর জন্য রোজ হাসরে মনোয়ারার জটিল অসুবিধা হবে। মনোয়ারার ধমকে কুদ্দুস খানিকটা উদাস হয়, তবে বিচলিত হয় না। যে সংসারের জন্য এত খাটাখাটনি করে তার কিছু ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখা যায়। এই যে থাকার জন্য পাইপে সংসার পেতেছে মনোয়ারার জন্যই সম্ভব হয়েছে। এইসব খোঁজখবর সেই রাখে। গত শীতে মিউনিসিপ্যালিটি থেকে কিছু কম্বল দেয়া হয়েছে, সংখ্যায় অতি অল্প। মনোয়ারা সেই কম্বল দুটো জোগাড় করে ফেলল। অবিশ্বাস্য ব্যাপার। একটা তারা বিক্রি করেছে 42 টাকায়, দর ভালো পেয়েছে। অনেকে 20-25 টাকায়ও বিক্রি করেছে। সে টাকা জমা আছে, একদিন রিক্সা কেনা হবে। মনোয়ারার ধারণা তাদের একটা নিজস্ব রিক্সা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মেয়ে ছেলে যে কি পরিমাণ নির্বোধ হয় এটা তার একটা প্রমাণ। রিক্সা চালানোর শক্তি কি তার আছে? একটা পা বলতে গেলে অবশ। সে যে দিনরাত ঘরে বসে থাকে অকারণে থাকে না, উপায় নেই বলেই থাকে। কোনো কারণে পা ঠিক হলেও ঢাকা শহরে মোটর গাড়ির যে উৎপাত, এর মধ্যে রিক্সা চালানো সহজ কথা? জীবন মৃত্যুর ব্যাপার। বেবি ট্যাক্সি হলে ভিন্ন কথা ছিল। কলের ইঞ্জিন, চালিয়ে আরাম। চালানোর মধ্যে একটা ইজ্জতও আছে। রিক্সাওয়ালাকে সবাই তুই তুমি করে, বেবি ট্যাক্সিওয়ালাকে বলে আপনি করে। ইজ্জত ছোট করে দেখার কোনো বিষয় না। কুদ্দুস অবশ্যই এখনো কিছু বলছে না। সময় হোক, সময় হলে বলবে। রাগারাগি চিৎকার করবে না। মেয়ে ছেলে অবলা প্রাণী, এদের সঙ্গে রাগারাগি করা যায় না। বুঝিয়ে বলতে হবে। তবে কুদ্দুসের ধারণা বুঝিয়ে বলারও দরকার হবে না। রিক্সার টাকা জমানো তো সহজ কথা না। বিপদ আপদের কি কোনো শেষ আছে? হুট করে একটা বিপদ আসবে, খরচ করো টাকা। গত ভাদ্র মাসে যেরকম বিপদ এসে ঘাড়ের উপর পড়ল, মনে হলে এখনো গায়ের লোম খাড়া হয়ে যায়। তারা যখন পাকা দালানে মোটামুটি সুখে ছিল, কল্যাণপুরে 8 তলা দালান হচ্ছিল। কি কারণে কয়েক বছর ধরে কাজ বন্ধ হয়ে আছে। ওই বাড়ির বিভিন্ন ঘর তাদের মতো মানুষেরা সেলামি দিয়ে ভাড়া নিয়ে থাকে। তারাও 200 টাকা সেলামি দিয়ে 4 তলায় উঠে গেল। সিঁড়িতে রেলিং নেই, এটাই সমস্যা। অন্ধকারে উঠতে নামতে ভয় ভয় লাগে। পরিবেশও খুব খারাপ, আজে বাজে মেয়ে ছেলে থাকে, রাত দুপুরে হুল্লোড়। এসব জায়গায় সংসার করা ঠিক না। তারপরেও ছিল, উপায় কি? তখন বড় মেয়েটা পড়ল অশোকে। কথা নেই, বার্তা নেই, আকাশ পাতাল জ্বর। তবে চিকিৎসার ত্রুটি হয় নাই। মনোয়ারা তার জমা টাকার প্রতিটি পাই পয়সা খরচ করেছে। আজে বাজে মেয়ে যে কয়টা ছিল তারাও সাহায্য করেছে। মেয়েটার মৃত্যুর পর আজে বাজে মেয়েগুলোও গলা ফাটিয়ে কেঁদেছে। রোজ হাসরে এই মেয়েগুলোর বিচার হবে। তখন কারোর সুপারিশ কাজে লাগবে না। যদি কাজে লাগতো তাহলে অবশ্যই কুদ্দুস সুপারিশ করত। আল্লাহ পাককে বলতো, ইয়া পরওয়ারদিগার, ইয়া গাফুরুর রহিম, তুমি এই মেয়েগুলোরে ক্ষমা করে দিও। এরা অভাবে পড়ে মহা অন্যায় করেছে। এই অভাব তোমারই দেয়া। তুমি অবশ্য পরীক্ষা করার জন্য অভাব দিয়েছ। এরা তোমার কঠিন পরীক্ষা পাশ করতে পারে নাই, কিন্তু মেয়েগুলোর অন্তর ভালো ছিল। বড় মেয়েটির কথা কুদ্দুসের প্রায়ই মনে হয়। তখন মনটা উদাস হয়।
মেয়েটা বড়ই সুন্দর ছিল। ছবি দেখার পোকা ছিল। সবসময় ঘ্যান ঘ্যান করত, বাপজান ছবি দেখব। ছবি দেখা বিরাট খরচান্ত ব্যাপার। তাছাড়া মনোয়ারা পছন্দ করে না। লুকিয়ে লুকিয়ে কয়েকবার মেয়েকে ছবি দেখিয়ে এনেছে। ছবির মধ্যে শিক্ষণীয় কিছু নেই, টাকা নষ্ট। তারপরেও শিশুর আবদার বলে কথা, শিশুদের প্রশ্রয় দিতে নেই, কিন্তু তাদের দু একটা আবদার রাখতে হয়। এই বিষয়ে নবীজির নির্দেশ আছে। নবীজি শিশুদের স্নেহ করার জন্য কঠিন নির্দেশ দিয়ে গেছেন। কুদ্দুস নবীজির নির্দেশ মেনে মেয়েটাকে স্নেহ করেছে, প্রয়োজনের বেশি করেছে। করা উচিত হয় নাই। আর একটু কম স্নেহ করলে তার মৃত্যুতে কষ্ট কম হতো। তবে আল্লাহ পাকের হিসেবে ঠিক আছে। মেয়েটা বেশি সুন্দর ছিল। বড় হলে মেয়েকে নিয়ে বিপদ হতো। অনেকখানি স্নেহ দেখানো হয়ে গেছে। কোনো এক ফাঁকে কঠিন একটা ধমক দিয়ে স্নেহ কমিয়ে দিতে হবে। বাপজান, ইঁদুর কি খায়? যা পায় খায়। চিরা, গুড়, মুড়ি, কাগজ, লোহা খায়। খায় না এমন জিনিস নাই। ইঁদুর আর ছাগল দুইজনেই এক পদের, খাওনে ওস্তাদ। মজিদ চোখ বড় বড় করে বাবার কথা শোনে। এত বড় ভালো লাগে কুদ্দুসের। মনোয়ারা আজকাল আর তার কথা শোনে না। কিছু বলতে গেলে বলে, চুপ যান, ঠিক করেন না। মজিদের কথা বলতে ইচ্ছে করে। সংসার ধর্ম করতে হলে কথা বলতে হয়। কথার মধ্যেই থাকে ভাব, ভালোবাসা। কথা না থাকলে ভাব ভালোবাসা আসবে কিভাবে? মনোয়ারা এই সহজ সত্য বোঝে না। তার শুধু রোজগারের চিন্তা। পথের ফকির হওয়ার মধ্যে আনন্দ আছে। আমাদের নবীজিও বলতে গেলে পথের ফকির ছিলেন। বাপজান, বাপজান, ইঁদুরটার খিদা লাগছে। তোর নিজের লাগছে? মজিদ লাজুক ভঙ্গিতে হাসে। কুদ্দুসের বড়ই মায়া লাগে। তোর মা আসুক, ব্যবস্থা হইব। খিদের কথায় কুদ্দুস নিজেও খানিকটা অস্থির বোধ করে। তার নিজেরও খিদে হচ্ছে, প্রবল ভাবে হচ্ছে। ঘরে খানিকটা চিরা ছিল, দুপুরে ভিজিয়ে মজিদকে দেয়া হয়েছে। কুদ্দুসের ধারণা ছিল মজিদ খানিকটা হলেও বাবার জন্য রেখে দেবে। তা রাখে নাই। বড় মেয়েটা বেঁচে থাকলে অবশ্যই রাখত। মায়ের জাত তো, চারিদিকে নজর না করে এরা খেতে পারে না। এটাও আল্লাহ পাকের হুকুমেই হয়। আল্লাহ পাকের সব দিকে খুব কঠিন নজর। খিদা লাগছে বাপজান। একবার তো শুনছি, এক কথা 100 বার বলনে ফায়দা নাই। ঠিক করিস না। মজিদ চুপ করে যায়। ইঁদুরের বাচ্চা নিয়ে খেলে, সুতা ধরে ঝুলিয়ে রাখে। ক্ষুদ্র প্রাণীটি ছটফট করে। মজিদ তাতে মজা পায়। কুদ্দুস আরেকটা বিড়ি ধরায়। বিড়িটা ধরায় খিদা কমানোর জন্য। বিড়ি সিগারেটের ধোঁয়া খিদার জন্য বড় উপকারী। তবে মনে ক্ষীণ সন্দেহ হয়, মনোয়ারা যদি খালি হাতে আসে, কি উপায় হবে? জমানো টাকা সে খরচ করবে না। বড়ই কঠিন মেয়ে। এই টাকায় সে রিক্সা কিনবে। কে চালাবে তার রিক্সা? কিছুই বলা যায় না। হয়তো সে নিজেই চালাবে। বড়ই কঠিন মেয়ে। তার অসাধ্য কিছুই নাই। মেয়েটার এখন কিছুটা মাথা পাগলের মতো হয়ে গেছে। রোজগারের কোনো পথ দেখছে না। কুদ্দুসকে সে কিছু বলে না, কিন্তু সে বুঝতে পারে। মনোয়ারা রাত 9টার দিকে ফিরল। মনোয়ারাকে দেখে কুদ্দুসের বুক ধক করে উঠল। কারণ মনোয়ারার পেছনে ভদ্রলোক কিসিমের এক লোক। পরনে পায়জামা, পাঞ্জাবি, হাতে রুমাল। মাঝে মাঝে নওশার মতো সেই রুমাল নাকে চেপে ধরছে। সেই লোক সন্দেহজনক দৃষ্টিতে এদিক ওদিক দেখছে। খুক খুক করে কাশছে। এই দৃষ্টি, এই কাশি, নাকে চেপে ধরা এই রুমাল কুদ্দুস চিনে। সে বড় বিষণ্ণ বোধ করে। কুদ্দুস দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
বেহেশতে তার একটা সুন্দর সংসার হবে এটা সে ধরেই নিয়েছিল। মজিদ, শরীফা আর তার স্ত্রী মনোয়ারাকে নিয়ে অতি সুন্দর সংসার। সেখানে ছবিঘর থাকলে মেয়েটাকে রোজ ছবিঘরে নিয়ে যেত। রাতে খাওয়া দাওয়ার পর চারজনে মিলে দাওয়ায় বসে গল্পগুজব। বেহেশতে নিশ্চয়ই চাঁদনি আছে, চাঁদনি পসরে গল্পগুজবের মজাই অন্য। এখন মনে হচ্ছে বেহেশতের সেই সংসারে মনোয়ারার স্থান হবে না। রোজ হাসরে মনোয়ারা কঠিন বিপদে পড়বে। স্বামীর সুপারিশ সেদিন গ্রাহ্য হবে না। গ্রাহ্য হলে সে অবশ্যই বলতো, আল্লাহ পাক, এই মেয়ে তার সংসার বড় ভালোবাসে, সে যা করেছে সংসার টিকিয়ে রাখার জন্যই করেছে। স্বামী হয়ে আমি তাকে ক্ষমা করেছি, তুমিও তাকে ক্ষমা করে দাও। মনোয়ারা কুদ্দুসের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, আপনি মজিদ রেলই একটু ঘুরে আহেন। কুদ্দুস মজিদকে কোলে তুলে নিল। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মনোয়ারা। তার দিকে তাকিয়ে বড় মায়া লাগে কুদ্দুসের। মজিদের হাতে ধরা সুতার মাথা ইঁদুর ঝুলতে থাকে। মানুষের নিষ্ঠুরতায় সে ইঁদুর বড় কাতর বোধ করে।